দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সীমান্ত দুর্নীতিতে থামছে না রোহিঙ্গা অনুপ্রবেশ, মত পররাষ্ট্র উপদেষ্টার সংযোগ বাড়ানোর তাগিদ। হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত দ্রুত শেষ করার আশা, বিদেশে অর্থ পাচার নিয়ে অনুসন্ধানে দুদক। হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদে শোক প্রস্তাব গ্রহণ, মিরপুর বুদ্ধিজীবীদের দাফন সোমবার। মালিকানা স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে থাকায় দেশে স্বাধীন গণমাধ্যম গড়ে ওঠেনি বলছেন সাংবাদিকরা। এবারে পুরো আয়োজন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণেই রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। এই দুর্নীতির কারণে স্থল জলসীমানা সহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে। রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথাই বলেছেন। কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না, সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000-কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তাতে না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। তবে আমি এখনও মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে, যদিও অনেকে এরকম আশঙ্কা করছেন। আশঙ্কাটা আমাদের আছে, কিন্তু আমাদের সেই ঢলকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে আমাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে। মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান উত্তেজনা বড় মাথা ব্যথার কারণ হতে পারে বাংলাদেশের জন্য। বিশেষজ্ঞরা মনে করছেন টেকনাফের পাশ ঘেঁষা এই রাজ্যটি বিদ্রোহীদের দখলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি দুটিই হুমকির মুখে পড়বে। সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগের তাগিদ দিয়েছেন তারা। বাংলাদেশ ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে বিদ্রোহীদের দখলে। এমনকি 270 কিলোমিটার সীমান্ত অঞ্চলের পুরোটাই দখল করে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিদ্রোহীরা। বিশেষজ্ঞরা বলছেন রাখাইন বিদ্রোহীদের দখলে থাকলে তা বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করবে। এতে অস্থিতিশীল হয়ে পড়বে গোটা চট্টগ্রাম অঞ্চল। এই দুইটি বর্ডারের মধ্যে একটি বর্ডার কিন্তু এই মুহূর্তে একটা নন স্টেট অ্যাক্টরের কন্ট্রোলে, এন্ড এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। বাংলাদেশ, এই ডেঞ্জারাসটা হলো বাংলাদেশ সিকিউরিটি, সভরেন্টি এবং বাংলাদেশের যে একটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির যে একটা ব্যাপার আছে, এটার জন্য কিন্তু বাংলাদেশে বলবো আমি হুমকি। আরাকান আর্মি রাখাইন দখল করলে রোহিঙ্গা সংকট আরো প্রকট হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আরাকান আর্মির সাথে সম্পর্ক ভালো না হওয়ায় রাখাইনে থাকা 6 লাখ রোহিঙ্গাও বাংলাদেশে ঢুকে পড়তে পারে। আরাকানরা, যারা আরাকানিজ বুদ্ধিস্টরা, ওরাও কিন্তু রোহিঙ্গাদের কিন্তু মানে ফ্রেন্ড না। যেরকম বামাররা না, বার্মিজরা মানে দেখতে পারে না রোহিঙ্গাদেরকে, সিমিলারলি রাখাইন বুদ্ধিস্ট যারা, ওরাও কিন্তু রোহিঙ্গাদেরকে দেখতে পারে না। যুদ্ধ শেষ, পুরা যদি ওরা অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায়, ফুল কন্ট্রোলে চলে যায়, তারপরে কি হবে রোহিঙ্গাদের? দিস ইজ এ বিগ হেডেক আমাদের জন্য। এই অবস্থায় আরাকান আর্মির সাথে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে বাংলাদেশ সরকারের যোগাযোগ করা উচিত বলে মত বিশেষজ্ঞদের। ক্যারেট এন্ড স্টিক যেটাকে বলে আমরা, কি আপনি কিছু ছাড় দেন ওদেরকে, আরাকানিজদেরকে, আর কিছু হাতে রাখেন। আরাকান আর্মি বাংলাদেশ ছাড়া বাঁচতে পারবে না। এটা যুদ্ধের জন্য না, ওরা কারণ হলো যুদ্ধ হয়তো জিতেছে, বাট অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবে না। টাকা পয়সা কোথা থেকে আসবে? ওদের এক্সপোর্ট কই যাবে? আমরাই হলাম একমাত্র আউটলেট, এবং যারা নাকি আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ, দিতে পারি। অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে। ফলে এর উপর বিশ্বের বড় বড় শক্তির নজর পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে বঙ্গোপসাগরকে সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথাই বলেছেন। বিশাল বাংলাদেশের জলসীমা,
বর্তমান বিশ্বে ভূরাজনীতিতে যার গুরুত্ব অপরিসীম, এরই গুরুত্ব উঠে এলো বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISSA আয়োজিত এক সেমিনারে। অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয়, সরকার সেই চেষ্টা করছে। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ বন্ধে, ভূরাজনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন তিনি। Bangladesh must address pressing challenges and seize বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূকৌশলগত কারণে প্রতিযোগিতা ও সহযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকা বড় বড় শক্তির নজর পড়েছে। এটা যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয়, আমরা সেই চেষ্টা করছি। 7 বছরের বেশি সময় রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার। এজন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব অংশীজনের সহযোগিতা চাই। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান ভূমিকা রাখবে। দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া ও বিনিময় জোরদার করতে জাপান সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। কানেক্টিভিটি জোরদারে বাংলাদেশ ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থাকা দরকার। এটি এই অঞ্চলের স্বার্থে দরকার। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। এটি অবশ্যই ভালো উদ্যোগ। সেমিনারের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন BIISS এর চেয়ারম্যান AFM গাউসুল আজম সরকার ও মহাপরিচালক ইফতেখার আনিস। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বেসামরিক বিমান পর্যটন এবং ভূমি উপদেষ্টা AF হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভায় জানানো হয়, আগামীকাল সোমবার সকাল 10:30টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা হাসান আরিফের স্মৃতিচারণ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থার নতুন চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। 15 বছর দেশ শাসনের পর গত আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। তাঁর পতনের পরই বিগত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য উন্মোচিত হতে থাকে। এর পরিপ্রেক্ষিতেই দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এরই মধ্যে এই দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অনেক ঘটনাই সত্য, আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত আগামী 3 মাসের মধ্যে শেষ করার লক্ষ্য হাতে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা। গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে এখনও কোনো তথ্য নেই ট্রাইব্যুনালের কাছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া যেটা আছে সেটা খুব জোরে সোরে চলমান আছে। আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আমাদের রিপোর্ট, সেটা তদন্ত সংস্থা যেটা বলেছেন, তারা মনে করেন যে আশা করেন তারা 3 মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন। তদন্ত রিপোর্টটা তদন্ত সংস্থা স্বাধীনভাবে করছে, সেটা আমাদের হাতে এসে পৌঁছালে তখন আমরা বলতে পারবো যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা কখন শুরু হবে। গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা মিডিয়া পরিচালিত হওয়া ও দলীয়করণ করে রাজনৈতিক সুবিধা নেয়ার প্রবণতার কারণে দেশে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতা গড়ে উঠছে না বলে অভিযোগ করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেছেন। এ সময় গণমাধ্যমের ওয়েব বোর্ড বন্ধ করে দেওয়ার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রবিবার সকালে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে কর্মরত সাংবাদিক ও সম্পাদকরা কর্মক্ষেত্রের নানা সমস্যা, হুমকি ও স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, সরকার বদলে গেলে ইতিহাসও বদলে যায়। ইতিহাসের সংস্কার হওয়া উচিত। এই কারণে আমি বলছি যে এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই। আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। সেলফ সেন্সরশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি। এখান থেকে আমরা বের হতে পারছি না। অভুক্ত অবস্থায় আমাকে পাহারা দিতে বলবেন, তখন তো আমি পারবো না। তারপরে আপনি আমার বলবেন তোমার তো নৈতিকতা নাই, তুমি তো এগুলি করো। ভাই, এটা মানায় না। আপনি ব্যবস্থা করেন, আপনি এটা আইন করতে পারবেন যে বাংলাদেশে 2 মাস যদি কোনো পত্রিকার বেতন বাকি থাকে সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হবে। আপনি যদি এই সংস্কারটাকে শুধুমাত্র একটা স্ট্যান্ড অ্যালোন সংস্কার প্রকল্প হিসাবে ভাবেন, তাহলে এটা কোনোদিন সফল হবে না। আপনাকে একটা গ্রেটার পলিটিক্যাল চেঞ্জেসের পার্ট হিসাবে দেখতে হবে। সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গণমাধ্যমে ন্যূনতম বেতন কাঠামো ঠিক করতে হবে। বাড়িধারার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন, পরের জেনারেশন এসে উত্তরার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন। সামনের অনেক গভর্নমেন্ট আসবে যে জার্নালিজমের যেই রিফর্মটা হবে সেটা বন্ধ করার একটা পায়তারা হবে। লিডাররা পূর্বাচলের প্লটের জন্য দৌড়াবেন না, এইরকম ইউনিয়ন লাগবে। পারলে নতুন ইউনিয়ন করেন। আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এটা সত্যিকার অর্থে আমরা এদেরকে ভয় পাই অনেকে, এদের ব্যাপারে বলছে, এদের ব্যাপারে মুখ উন্মোচিত করে দেওয়া উচিত। আলোচনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, জেলা উপজেলা পর্যায়ে সাংবাদিকতার নামে চরম নৈরাজ্য চলছে। আমরা কি রুগ্ন গণমাধ্যম টিকিয়ে রাখবো যে গণমাধ্যম বেতন দেয় না, সাংবাদিকদেরকে করাপ্ট করে অথবা না খাইয়ে রাখে? ট্রান্সপারেন্সি নেই তো। আমার ব্যবসায়িক স্বার্থ, আমি অন্য আমার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সিরিজ রিপোর্ট করাচ্ছি আমার পত্রিকায়, আমার টেলিভিশন চ্যানেলে, কিন্তু যখন আমার বিরুদ্ধে কোনো খবর তৈরি হচ্ছে তখন আমি সেই খবর প্রকাশ করছি না, প্রচার করছি না, সেন্সর করছি। তিনি বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতা, জবাবদিহিতার আওতায় আনতে কাজ করছে কমিশন। গণমাধ্যম নিয়ে মানুষের মতামত জানতে সারা দেশে জরিপ করার কথাও জানান তিনি। এই সার্ভেটা হবে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। কেউ যেন জাতিকে বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার পঞ্চগড়ের সাকোয়া হাই স্কুল মাঠে বিএনপির সমাবেশে তিনি এই আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ সরকার। তারা এখন পলাতক, তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিএনপি সংস্কার চায় বলেই বহু আগে সংস্কারের রূপরেখা দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই মহাসচিব। আজকে এই যারা পালিয়ে গেছে ওই পারে, ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। তার জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আর এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে। আমরা সবাই এক, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের উন্নতি চাই, উন্নয়ন চাই। এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। দাবি পূরণের আশ্বাসে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। তবে কর্মবিরতি চালিয়ে যাবেন তারা। মাসিক ভাতা 25 থেকে বাড়িয়ে 50,000 করার দাবিতে রবিবার দুপুর 1টার দিকে শাহবাগে অবস্থান নেন ট্রেনি চিকিৎসকরা। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ভাতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। শাহবাগ মোড় অবরোধের কারণে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিকালে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শাহবাগে চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। তার আশ্বাসে রাস্তা ছেড়ে দেন চিকিৎসকরা। শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমরা বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটার সুষ্ঠু যে একদম লিখিত ঘোষণা সেটির প্রত্যাশায় আছি এবং আমাদের ডক্টর ভাইরা আমাদের কথা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত
তাদের মাঠের যে কর্মসূচি রাজপথের সেটি থেকে সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আপাতত সরে যাবেন এবং তাদের যে কর্মবিরতি এটার বিষয়ে মানবিক দিক বিবেচনায় তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটা তারা জানাবেন। গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ফলে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। রবিবার সকালে ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অন্তত 4টি দুর্ঘটনা ঘটেছে, এতে 1 জন নিহত এবং 15 জন আহত হয়েছে। পঞ্চগড়ে দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও থাকছে না উত্তাপ। দুপুরের পর বইতে শুরু করে হিমেল বাতাস। এখন ভাড়া মারতে পারতেছি না, চলাফেরা খুব মুশকিল হয়ে গেছে। এদিক দিয়ে আবার শীত, ঠান্ডা, পরিস্থিতি ভালো নাই। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলের কয়েকটি স্থানে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে, ফলে বাড়ছে শীত। নওগাঁয় তীব্র শীতে বেশি ভোগান্তিতে রয়েছে সাধারণ শ্রমজীবীরা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রবিবার সকালে অন্তত 4টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বাস সহ 10টি গাড়ির সংঘর্ষ হয়। এতে 1 জন নিহত ও অন্তত 15 জন আহত হয়। আমরা 4-5 জনের মতন আহত আছে। হ্যাঁ, আর যাত্রীরা কেমন আহত হয় না গাড়ি। আমি এখানে এসে আমি অন দ্য স্পটে আমি সব যাত্রীগুলোকে উঠিয়ে দিয়েছি। আমি এটা পাই নাই। মূলত ড্রাইভার হেল্পার যারা আপনারা দেখেন গাড়িগুলো, ড্রাইভার হেল্পারে যাত্রী কোনো ক্ষতি হওয়ার কোনো চিন্তা নেই, হেল্পাররাই আহত হয়েছে। স্থানীয়রা জানান, রবিবার ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল, সামান্য দূরের কিছু দেখা যাচ্ছিল না, ফলে এসব দুর্ঘটনা ঘটে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় লাগা আগুনে 1 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 2.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামের কারখানায় আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশন থেকে 3টি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের 2টি এবং শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট অংশ নেয়। তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে ফায়ার সার্ভিস। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্য গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নুসরাত শরণার্থী শিবির এবং দেইর আল বালাহ শহরের 2টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। এছাড়া উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার উত্তর প্রান্তে যে 3টি হাসপাতালে এখনও চিকিৎসা সেবা চালু রয়েছে, এটি তার মধ্যে অন্যতম। এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আলোচনা 90% পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা। আগামী কয়েকদিনের মধ্যে 3 ধাপের যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হতে পারে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। আলোচনার সঙ্গে জড়িত ওই কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে গাজা ইসরায়েল সীমান্তের দৈর্ঘ্য বরাবর কয়েক কিলোমিটার প্রশস্ত একটি বাফার জোন তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে। ইসরায়েল ওই এলাকায় সামরিক উপস্থিতি বজায় রাখবে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। চুক্তি প্রস্তাবনায় ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে। আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে BPL এর 11তম আসর। এই উপলক্ষে আগামীকাল সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমজমাট কনসার্ট। বিকেল 3:30টায় শুরু হবে এই আয়োজন। গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতে আলী খান এবং তাঁর দল। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এবং অ্যাভয়েড রাফাও গান গাইবে এই কনসার্টে। এছাড়াও থাকছেন দেশের অনেক শিল্পী। ঢাকার পর বন্দরনগরী চট্টগ্রাম এবং সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান হবে। 25 ডিসেম্বর চট্টগ্রামের M.A. আজিজ স্টেডিয়ামে এবং 27 ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। দর্শক, এরই সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার।
সীমান্ত দুর্নীতিতে থামছে না রোহিঙ্গা অনুপ্রবেশ, মত পররাষ্ট্র উপদেষ্টার সংযোগ বাড়ানোর তাগিদ। হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত দ্রুত শেষ করার প্রত্যাশা, বিদেশে অর্থ পাচার নিয়ে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন। হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদে শোক প্রস্তাব গ্রহণ, মিরপুর বুদ্ধিজীবীদের দাফন সোমবার। মালিকানা স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে থাকায় দেশে স্বাধীন গণমাধ্যম গড়ে ওঠেনি বলছেন সাংবাদিকরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।